তো আমরা এই ট্রেনিং এর মাধ্যমে আমরা শিখব স্টক মার্কেট কি, কারা রেগুলেট করে, কিভাবে স্টক মার্কেট অর্ডার দিতে পারবেন, কিভাবে আপনি প্রফিট করতে পারবেন। তো আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে শুরু করার চেষ্টা করব। গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্যই আপনাদেরকে কার কতদিনের অভিজ্ঞতা সেটা আমি জেনে নিলাম। তো গল্পটা এমনই, তিনজন ব্যক্তি গেছেন গান শিখতে, গুরুদেবের কাছে গেছেন গান শিখতে। তো গুরুদেব এক এক করে সবাইকে ডাকছেন। প্রথম জন যিনি গেছেন তাকে গুরুদেব জিজ্ঞাসা করছে যে আপনি গান শিখবেন? তা বলছে হ্যাঁ গুরুদেব, আমি গান শেখার জন্যই এসেছি। বলছে গান সম্পর্কে কি কোনো আইডিয়া, কোনো জ্ঞান, কোনো নলেজ আছে? তা তিনি বলছেন না, গান সম্পর্কে আমার কোনো নলেজ নেই। গান সম্পর্কে আমি শুধু গান গায় লোকে সেটাই জানি, আমার কোনো নলেজ নেই। বলছে তাহলে তো তোমার গান শিখতে 2 বছর টাইম লাগবে। বলছে গুরুদেব কোনো অসুবিধা নেই, আমি 2 বছর আপনার পদতলে আমি শিষ্য হয়ে আমি আপনার গান শিখব। প্রথম ব্যক্তি যখন ফিরছেন, দ্বিতীয় ব্যক্তি গুরুদেবের কাছে যাচ্ছেন। বলছে গুরুদেব কি বললো? তো তিনি বললেন যে গুরুদেব বললো যে আমার গান শিখতে 2 বছর টাইম লাগে। বলছে তুমি গানের কিছু জানো না, না? তা বলছে না, আমি গানের কিছুই জানি না। তো যখন দ্বিতীয় ব্যক্তি গেছেন গুরুদেবের কাছে, গুরুদেব বলছে যে বাবা তুমি কি গান টান জানো? তো বলছে গান জানি, ওই অল্প একটু জানি, মাঠে ঘাটে গাই, পাড়ার স্টেজে শিল্পী আসার আগে আমাকে একটু জোর করে তুলে দেয়, এই একটু জানি। তো তখন গুরুদেব ওনাকে বলছে যে বাবা তোমার গান শিখতে কিন্তু 5 বছর টাইম লাগবে। তো বলছে আচ্ছা গুরুদেব, ঠিক আছে, 5 বছর ধরে আপনার কাছে গান শিখব। ওনার মনে একটা সন্দেহ, আমার 5 বছর কেন বললো। যিনি তৃতীয় ব্যক্তি যাচ্ছেন, তিনি গুরুদেবের কাছে যাওয়ার আগে দ্বিতীয় ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছেন যে আপনাকে কি বললো? তো উনি বলছেন যে আমাকে বললো যে গান শিখতে 5 বছর টাইম লাগে। বলছে তুমি গানের মোটেও কিচ্ছু জানো না নাকি? তা বলছে আমি মোটামুটি জানি, কিন্তু আগের ব্যক্তি মোটেও জানে না, ওকে বললো 2 বছর, আমাকে বলছে 5 বছর। তো তৃতীয় ব্যক্তি যখন গুরুদেবের কাছে গেছেন, তখন গুরুদেব বলছে যে বাবা তুমি গান জানো? তো বলছে আমি তো গান জানি, আমি দু একজনকে শেখায়ও, আমার দুটো একটা অ্যালবামও বেরিয়েছে। তো গানের উপরে আরো অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আপনার কাছে এসেছি। আমি মোটামুটি গান গাই। তো তখন গুরুদেব বলছে যে বাবা তোমার গান শিখতে কিন্তু 7 বছর টাইম লাগবে। তখন দ্বিতীয় ব্যক্তির মনে যে সন্দেহ ছিল, যে সংশয় ছিল, তৃতীয় ব্যক্তি সেটা গুরুদেবের কাছে জিজ্ঞেস করলো যে গুরুদেব, যিনি মোটে জানেন না তার লাগছে 2 বছর, যিনি অল্প জানেন তার 5 বছর, আর আমি জানি আমার কেন 7 বছর? তো তখন গুরুদেব বলছে বাবা গান শিখতে 2 বছর টাইম লাগবে, কিন্তু তুমি এতদিন যা শিখেছো ওইগুলো ভোলাতে লাগবে আমার 5 বছর, কারণ যা শিখেছো সবই ভুল। এখানে শিখতে হলে আবার নতুন করে শিখতে হবে। 2 বছরের মধ্যে তোমার গান শেখা হবে, কিন্তু 5 বছর লাগবে তুমি আগে যা শিখেছো তাই ভোলাতে। ঠিক একইভাবে আপনাদেরকে বলছি স্টক মার্কেট সম্পর্কে। ইউটিউবে অন্যান্য জায়গায় আপনারা কম বেশি যা শিখেছেন, অনেকটা ভুল শিখেছেন, অনেকটা অন্য কারোর মার্কেটিং এর খোরাক হয়েছেন। আমি এনআইএসএম থেকে পড়াশুনো করে দেখেছি, যখন আমিও আপনাদের মতন ফ্রেশার ছিলাম 2009 সালে স্টক মার্কেটে যখন আসি, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। অ্যানিমেশন মাল্টিমিডিয়া নিয়ে পড়াশুনো করার
জন্য কম্পিউটার ইন্টারনেট বাড়িতে ছিল। পাশের গ্রামের একজন মাস্টারমশাই আসতেন আমার কাছে যে স্টকের দামগুলো ইন্টারনেট থেকে জেনে দিতে। তো আমি জানতে জানতে আমিও বিষয়টার উপর খুবই মানে আকর্ষিত হয়ে পড়েছিলাম। তারপরে স্কুল ফি, কলেজ ফিজের টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে দেখলাম যে খুব তাড়াতাড়ি রিটার্ন আসছে, খুব তাড়াতাড়ি রিটার্ন আসছে। কেন তাড়াতাড়ি রিটার্ন আসছে? 2008 সালে লেমন ব্রাদার্স বলে একটা কোম্পানি দেউলিয়া হয়ে যায় আমেরিকায়, পুরো স্টক মার্কেট নিচে চলে যায়। 2009 সালে যখন আমি এন্ট্রি নিলাম তখন মার্কেট অটোমেটিকলি উপরে উঠতে শুরু করেছিল। তো আমি যখনই যেখানে ইনভেস্ট করতাম ভালো রিটার্ন আসছে, স্বপ্ন দেখতাম, প্রচুর স্বপ্নের মধ্যে ছিলাম। বাবাকে জিজ্ঞাসা করতাম রাষ্ট্রপতি কত মাইনে পায়, হাই স্কুলের হেডমাস্টার কত মাইনে পায়, খোঁজ নিতাম। কারণ তখন তার থেকে ওই বয়সে আমি বেশি ইনকাম করছিলাম। মনে হলো যে আর পড়াশোনা শিখে লাভ নেই। কিন্তু একটা সময় আমারও মোহভঙ্গ হয়েছিল যখন দেখলাম যে লসের পরে লস। তখন দেখলাম যে এই বিষয়ে আমাদের নলেজ নেই বলেই আমাদের লস হয়। এনআইএসএম এ ভর্তি হওয়ার পরে বুঝলাম যে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স লোকের মধ্যে কি পার্থক্য আছে। তো আমরাও সেই একই কথাই বলবো, আপনারা ধৈর্য রাখবেন, একটু ধৈর্য রাখলেই আপনারা শিখতে পারবেন। এই ক্লাসটা টোটাল যদি আপনাদেরকে দেওয়া হয় তো 8 থেকে 10 ঘন্টায় ক্লাসটা শেষ করিয়ে দেওয়া যায়। কিন্তু অল্প 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 করে মাথার মধ্যে ঢোকালে, গল্পের মাধ্যমে আপনাদেরকে শেখাতে পারলে আপনাদের এই বিষয়ের উপর ইন্টারেস্ট বাড়বে এবং সাথে সাথে আপনারা উপার্জনও করতে পারবেন। তো যাই হোক, যে কথা আপনাদেরকে বললাম যে ধৈর্য রাখবেন। হিন্দি মে স্যার প্লিজ, দেখুন এটা হিন্দিদের জন্য নন, হিন্দির জন্য প্রচুর, हिंदी में बहुत यूट्यूब चैनल है, बंगाली में इसलिए यूट्यूब चैनल नहीं है। तो इसलिए हम बंगाली जो अनएम्प्लॉयमेंट लोग है इसको मदद करने के लिए हम आए हैं। বাংলায় হবে একেবারে সহজ সরল বাংলায়, যে বাংলা গ্রাম অঞ্চলে চলে। আমি নিজেও গ্রামের ছেলে, উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার একেবারে প্রত্যন্ত গ্রামে, বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 500 মিটার দূরে আমার জন্ম। হয়তো কর্মসূত্রে এখন কলকাতায় থাকা হয়, তো গ্রামে জন্ম, কলকাতায় থাকছি। তো সেই জন্যে গ্রামের কাদায় গরুর গাড়ির চাকা আটকে গেলে কিভাবে তাকে ঠেলে তুলতে হয়, যেমন সে অভিজ্ঞতাও আছে, ঠিক প্লেনে চড়লে প্লেনের ভিতরে কেমন সাউন্ড আসে সে অভিজ্ঞতাটাও আছে। তো আমি আপনাদেরকে একেবারে সহজ সরল বাংলায় বোঝানোর চেষ্টা করব, আর আপনারা সহজভাবে বোঝার চেষ্টা করবেন। সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে, প্রশ্ন করার সুযোগও থাকবে। তো আমরা শুরু করি নাকি? তো ফান্ডামেন্টাল স্টক মার্কেট শুরু করার আগে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো এগুলো ট্রেনিং এর বহির্ভূত বিষয়, আপনাদের সাথে প্রথম দিন গল্প করার কিছু ম্যাটেরিয়াল। দেখুন, পৃথিবীতে যত সম্পদ আছে, বিশ্বের মোট সম্পদ, এটাকে যদি আপনি দুভাগে ভাগ করেন, 50% সম্পদ আছে 1% মানুষের কাছে, আর 50% সম্পদ আছে 99% মানুষের কাছে। পৃথিবীর মোট সম্পত্তির অর্ধেকটা হলো কম সংখ্যক মানুষের কাছে, মানে 1% মানুষের কাছে, আর 50% অর্থাৎ আর অর্ধেক আছে ম্যাক্সিমাম মানুষের কাছে, অর্থাৎ 99% মানুষের কাছে। এই পৃথিবীর মোট সম্পদের 1% মানুষের কাছে যে অর্ধেক আছে,
তাদেরকে আমরা বলি ধনী, অর্থাৎ বড় লোক। আর বাকি যারা 50% সম্পদ 99% মানুষের কাছে আছে, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ, তারা হলো গরিব। কত পার্সেন্ট গরিব? 99% মানুষ গরিব। আমি আপনি ওই 99% মানুষের মধ্যেই পড়ি। এই জন্য আজকে কেউ শেখাচ্ছি আর কেউ শিখছি। যদি আমরা 1% মানুষের মধ্যে পড়তাম, 1% মানুষরা কারোর থেকে শেখে না, আর শেখানোর মতন সময় তাদের কাছে নেই। তো আমরা 99% মানুষের মধ্যেই পড়ি, তাই আমরা কেউ শিখছি আর কেউ শেখাচ্ছি। দেখুন, আমরা তো এর আগেও অনেক কিছু শিখেছি। পড়াশুনো শিখেছি। পড়াশুনো শেখার আগে এই 99% মানুষ, আমি আপনি, যদি আমার বাবার কাছে প্রশ্ন করে থাকি, কিংবা আপনি আপনার বাবার কাছে প্রশ্ন করে থাকেন, কিংবা প্রশ্ন করতেন যে বাবা আমি পড়াশুনো শিখে কি করব, আমি পড়াশুনো শিখে কি করব, তো আপনার বাবা একটা উত্তর দেবে। ঠিক একই রকমের প্রশ্ন যদি একজন ধনী বাবার ছেলে তার বাবার কাছে প্রশ্ন করে, দুজনের কিন্তু প্রশ্নের উত্তর আলাদা আলাদা। একজন ধনী বাবা, একজন গরিব বাবা, অর্থাৎ একজন পুয়ার ড্যাড, একজন রিচ ড্যাড। রবার্ট কিওসাকির একটা এই নিয়ে বই আছে, পুয়ার ড্যাড এবং রিচ ড্যাড, রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড। সেই বইয়ের ভাষাতে যেটুকু লেখা আছে, একজন গরিব বাবা তার সন্তানকে ওই প্রশ্নের উত্তরে শুধু একটাই কথা বলবে, বাবা তুমি পড়াশুনো শিখছো শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য। তুমি যদি পড়াশুনো ভালো করো, ভালো রেজাল্ট করো, তোমার একটা সরকারি চাকরি হবে। এই সরকারি চাকরি হলে তোমার জীবন একেবারে সরল রেখার মতন চলবে, ভালো সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে, সংসারে কোনো রকমের অভাব অনটন হবে না, তোমার কোনো চিন্তা নেই, তুমি পড়াশোনা শিখে একটা সরকারি চাকরি পাবে। তো আমরা পড়াশোনা শিখি সরকারি চাকরির জন্য। আরেকজন ধনী বাবা, এটা আমি ইংরাজিতে লিখেছি, ইংলিশ মিডিয়াম তো। একজন ধনী বাবা তার ছেলেকে বলবে, বাবা পড়াশোনা শিখছো, একটা স্টার্ট আপ, নতুন কিছু শুরু করতে হবে, যাতে তোমাকে চাকরি না খুঁজতে হয়, তুমি যেন বাকিদেরকে চাকরি দিতে পারো। এই হলো পার্থক্য। দেখুন, আমরা স্কুল লাইফে যে পড়াশোনা শিখি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংরাজি, গ্রামার, বাংলা ব্যাকরণ, বলুন তো রিয়েল লাইফের কতটুকু কাজে লাগে? জীবনে চলার পথে সংসার চালাতে তার কতটুকু কাজে লাগে? আমার তো 10% বেশি লাগে না। তাই আমি লিখেছি 10% স্কুল এডুকেশন আমার লাগে, আমার সংসার চালাতে, আমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে, ফিনান্সিয়াল প্ল্যানিং তৈরি করতে। আর 90% এডুকেশন, আপনি কিভাবে সংসার চালাবেন, কিভাবে আপনি আপনার আত্মীয় স্বজনদের ম্যানেজ করবেন, এগুলো স্কুলে শেখায় না। স্কুলে যা শিখেছেন তার 10% আপনার রিয়েল লাইফে লাগে, আর 90% এডুকেশন আপনি কাদের থেকে নেন? আপনার পারিপার্শ্বিক মানুষের থেকে, যারা আপনার মামা, কাকা, দাদা, জ্যাঠা, পাড়া দুটো কাকা, পাড়া দুটো দাদা, তাদের থেকে আপনি 90% শিক্ষা নেন কিভাবে আপনি জীবন ধারণ করবেন। তো তাদের থেকে শিক্ষা নেবেন। আপনার বাড়ির পাশে চায়ের দোকান আপনার কাকা হয়, কিংবা আমার কাকা হয়, চায়ের দোকানে কাকা আপনার গুরুজন, আপনার পরিবেশে এদেরকে দেখেই অভ্যস্ত। কেউ মুদিখানার দোকান, কেউ চায়ের দোকান, কেউ বা লেবার, কেউ বা
সরকারি চাকরিজীবী। তা আপনি যদি চা কাকার থেকে যদি বলেন যে কাকা আমি এমএ পাস করলাম, এবার আমি কি করব, তা চা কাকা আপনাকে কি বলবে? চা কাকা নিজেই চা বিক্রি করে, তার কাছে যদি বড়লোক হওয়ার যদি কোনো ফর্মুলা থাকতো তাহলে কাকা কি অ্যাপ্লাই করতো না? কাকা কিন্তু সেটা অ্যাপ্লাই করে দিত যে কিভাবে বড়লোক হওয়া যায়। তো চা কাকার কাছে যে প্ল্যান আছে, সেই চা কাকুর প্ল্যান, চা কাকুর আইডিয়া থেকে আপনি একটা ম্যাক্সিমাম চায়ের দোকান খুলতে পারেন। তবে কাকা আবার বলে দেবে যে ভাইপো চায়ের দোকান যদি খোলো তাহলে আমার আশেপাশে খুলো না, কারণ কাকার চায়ের দোকানের খদ্দের কমবে। চা কাকা বলবে চায়ের দোকান খোলো তো একটু দূরে গিয়ে, অমুক বাজারে গিয়ে খোলো। তা আপনি চা কাকুর আইডিয়া থেকে একটা চায়ের দোকান খুলতে পারেন। কিংবা আরো যে সমস্ত প্রফেশনে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক লোকজন আছে, তাদের থেকে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আপনি ডুপ্লিকেট বিজনেস শুরু করতে পারেন। ডুপ্লিকেট মানে তারা যা করছে তাই, তার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করবে। কিন্তু দেখুন এই মানুষগুলো দেখুন তো, আম্বানি, আদানি, বিড়লা, গোয়েঙ্কা, এরা কারা? এরা এই 1% মানুষ। এরা হলো 1% মানুষ যাদের কাছে পৃথিবীর মোট সম্পত্তির অর্ধেক আছে। আপনি যাবেন আম্বানি, বিড়লা, গোয়েঙ্কার কাছে যে কি করে আম্বানিজি বড়লোক হবে একটু বলে দেবেন? কিংবা আম্বানিজি আপনাকে ডেকে বলবে যে বৃন্দাবন সরকার তুমি এসো, কিভাবে বড়লোক হওয়া যায় তার ফর্মুলা আমার কাছে আছে, এইভাবে বড়লোক হওয়া যায়। কেউ আমাকে যত্ন করে এইভাবে শেখাবে না, কারণ ওদের অত সময় নেই, এরা আপনার ধরাছোঁয়ার বাইরে। কিন্তু দেখুন তাদের লেখা বই আছে, কিন্তু তাদের লেখা বিভিন্ন ধরনের কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে আপনার অর্থ, আপনি উপার্জিত অর্থ কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং তৈরি করবেন। কিন্তু আমরা কি করি? আমরা হলো বই টই পড়ার সময় নেই। কেউ যদি বলেও, পড়ে শোনায়ও, তাহলেও শোনারও সময় নেই। কেন? আমাদের সময় কোথায়? আমাদের সময় হলো এইদিকে। আমরা বলি আম্বানি, আদানি, বিড়লা, গোয়েঙ্কা ওইসব বইতে বড় বড়, আপনি যাবেন, আপনি যাবেন যে কোনো বই মেলাতেও যাবেন, মানুষ কত এন্টারটেইন, গল্পের বই, এ বই সে বই সব খুঁজে নিয়ে আসে। আর বড়লোক হওয়ার বইটা হাতে নিয়ে বলে এই বইতে কি লেখা আছে সব আমি জানি, সব আমার জানা, সব বড় বড় লেকচার, কালো টাকা দিয়ে সব বড়লোক হয়, ট্যাক্স ফাঁকি দেয়, ওসব সব আমার জানা। সব শিখে লাভ আছে নাকি? ওই বই আমরা শিখি না, আমরা ইন্টারেস্টে থাকা এইসবের উপর, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। কিন্তু ইন্টারনেটের যুগে এগুলো থেকেও অনেক কিছু শেখা যায়। যাদেরকে আপনি 2009 সাল, 8 সাল, 2007 সাল, 2011 সাল, 12 সাল যখন স্মার্টফোন আসেনি, মানুষের কাছে স্মার্টফোন আসার পরেও ডেটা সস্তা হয়নি, ততক্ষণে আপনার এই বই পাওয়া মুশকিল ছিল, আপনার ধারে কাছে ছিল না। কিন্তু 2014 সালের পর নতুন সরকার আসার পরে মোবাইলের ডেটা একেবারে সস্তা হয়ে গেছে। আগে 2 GB 3 GB মাস চালাতে হতো, 3 মাস চালাতে হতো, কিন্তু আজকে 1 GB আমরা 2 GB-ও একদিনে পাচ্ছি। কিন্তু আমরা কি করছি? আমরা ফেসবুক স্ক্রল করে দেখছি। আমি অন্য কাউকে কিছু বলছি না, কিন্তু আমরা কাঁচা বাদামের উপরে আমরা খুব ইন্টারেস্টেড। কাঁচা বাদামের কত সিরিজ আছে, রানু মণ্ডলের কত ভিডিও ভাইরাল হলো, এই সমস্ত দেখতে আমরা খুব অভ্যস্ত। অনেকে মানিকে মাগে হিতে, কোন দেশের গান, তার ভাষা কি, তার
মানে কি আমরা জানি না, কিন্তু আমরা এগুলো খুব দেখতে অভ্যস্ত, শেখার চেষ্টা আমরা করি না। এই লোকগুলোকে আপনারা অনেকে দেখেছেন মনে হয়, সন্দীপ মাহেশ্বরী, বিবেক বাদ্রা, গোপাল কৃষ্ণ দাস, এই সমস্ত লোকগুলো মোটিভেশনাল স্পিচ দেয়। আপনার নিজের ভিতরের, আপনার নিজের সত্তাকে কিভাবে আপনি জাগিয়ে তুলবেন, কিভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আপনি হেলথ ম্যানেজমেন্ট করবেন, এরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করে, কিন্তু আমরা এসবের উপর ইন্টারেস্ট দেখাই না। দেখুন কত বিজনেস চ্যানেল আছে, সিএনবিসি আছে, এনডিটিভি আছে, ইকোনমিক্স টাইমস আছে, জি বিজনেস আছে। আমরা বলুন তো কজন টিভি খুলে এই সমস্ত বিজনেস চ্যানেল গুলো দেখার চেষ্টা করি? আমরা দেখি না। টিভি রিমোটে স্কিপ করতে 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 যদিও আমাদের সামনে এই চ্যানেলগুলো চলে আসে, 2 থেকে 3 সেকেন্ড 5 সেকেন্ড আমরা এখানে দাঁড়াই না, আমরা সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাই 9XM বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট চ্যানেলে। কোথায় ভালো গান হচ্ছে, কোথায় ভালো সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা, তামিল সিনেমা, দক্ষিণ ভারতের যত সিনেমা সব আমরা দেখার চেষ্টা করি। এখানে আমরা আমাদের সময় নষ্ট করি না, ইগনোর করি এগুলোকে। তারপরে যদি একটু সময় পাই, টিভি দেখে ভাল লাগছে না, অনেকের আবার কি হয়, এইসব করে ভাল লাগে না তাই টিভি দেখে। কি কি আছে এখানে? পাবজি, ফ্রি ফায়ার, তাছাড়া তো অনেক এন্টারটেনমেন্ট এখন আপনার সাবস্ক্রিপশন চলে এসছে, হইচই, জি5, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, সনি টিভি, সনি লাইভ, এমএক্স প্লেয়ার, নতুন নতুন সিনেমা এখানে পয়সা দিলে দেখতে পাবেন আপনি। তারপরেও যদি আপনার যদি ভালো না লাগে, তাহলে কি একটু লুডো খেলি, লুডো কিং, ক্যান্ডি ক্রাশ, এইসব করে আমাদের সময় নষ্ট করি, আসল কাজের কাজ আমরা কিছু করি না। তারপরেও যদি আমাদের কাছে একটু সময় থাকে, তাহলে কি করি? সময় পেলে চাকরি খুঁজি, সময় পেলে চাকরি খুঁজি। এসব করার পরেও যদি একটু সময় হাতে থাকে, তাহলে সময় পেলে আমরা চাকরি খুঁজি, কিন্তু পাই না। কিন্তু আমরা চাকরি পাই না। চাকরি পাবেন কি করে? এইটার জন্য আপনি চাকরি পাবেন না। টোটাল ভারতবর্ষে প্রতিদিন ৭৩,৭৮৭ জন জন্মান, আর মারা যান কতজন? ২৬,৭৮৯ জন। প্রত্যেক ঘন্টায় যদি আপনি ধরেন ৩,০৭৪ জন জন্মান আর ১,১১৬ জন মারা যান। যদি আপনি প্রত্যেক মিনিটে ধরেন ৫১ জন জন্মান এই পৃথিবীতে আর ১৯ জন মারা যান, যদি আপনি রেশিও দেখেন, তাহলে জন্ম এবং মৃত্যু, জন্মের হার থেকে মৃত্যুর হার বাদ দিলে এই ভারতবর্ষে প্রতিনিয়ত ৪৬,৯৯৮ জনের জনসংখ্যা বাড়ছে। সরকারে তৃণমূল থাকুক, সিপিএম থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, আম আদমি পার্টি থাকুক আর সমাজবাদী পার্টি থাকুক, বহুজন সমাজবাদী পার্টি থাকুক, কেউ আপনাকে এই ৫০,০০০ কর্মসংস্থান ডেলি তৈরি করে দিতে পারবে না। কিন্তু আমরা সবাই চাই একটা সরকারি চাকরি। যিনি সরকারি চাকরি করেন তিনিও চান যে তার সন্তান সরকারি চাকরি করুক। যিনি করেন না তিনি তো চান যে আমি করতে পারিনি, এবার আমার ছেলে করবে। যিনি ব্যবসা করেন তিনিও চান আমার ছেলে একটা সরকারি চাকরি করুক। আমরা সরকারি চাকরি করি, আবার কেউ করার বৃথা চেষ্টা করি। দেখুন
আমি বলছি না সরকারি চাকরি খারাপ, কিন্তু পাচ্ছে কোথায় আর কারা পাচ্ছে দেখেছেন? এই বিষয় নিয়ে আর ট্রেনিং এ আর মুখ খুলবো না। তো যাই হোক, সরকারি চাকরি পাওয়ার চেষ্টায় 40টা বছর পার করে দিচ্ছি জীবনের। তারপর 40 বছর পরে হচ্ছে আমি এবার কি করব, হলো না বিয়ে, কারণ এখন চাকরিদার ছাড়া মেয়ে দেয় না লোকে। তো এখন কি করা যাবে? 40 বছর বয়সে এসে না আপনি ব্যবসা বুঝবেন, না আপনি অন্য কিছু করবেন, হয় বেকার নইলে টিউশনি মাস্টার, এইটা চলছে। আবার অনেকে চাকরি পাচ্ছে না, সরকারি হোক এবং বেসরকারি। আমার কথা এবার এই জায়গায়, যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি চাকরি করছেন কিংবা অন্যভাবে উপার্জন করতে মানে উপার্জন করছেন, তারা কি ধনী হতে পেরেছেন কি পারবেন, এইটা একটুখানি বুঝতে হবে। দেখুন, আমাদের অনেকের ইনকাম আছে, অনেকে ইনকাম করতে চায়। তো ইনকামটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, আমি না এখানে ভাগটা দেখালাম। ইনকাম অ্যাকচুয়ালি দু রকমের, একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে কি? যেখানে আপনি অ্যাক্টিভ, আপনি সশরীরে না থাকলে যেখান থেকে ইনকাম নেই। সাপোজ আপনি অটো চালান, তা আপনি অটো চালালে ইনকাম, না চালালে ইনকাম নেই। আপনি একটা দোকানদার, আপনি দোকানে বসলে ইনকাম, না বসলে ইনকাম নেই। আপনি একটা লেবার, আপনি লেবার দিলে আপনার ইনকাম, লেবার না দিলে আপনার ইনকাম নেই। আপনি একজন সার্ভিস হোল্ডার, এখন সরকারি চাকরিতেও পেশার আছে, চিন্তা নেই। তো আপনি একজন স্যালারিড পার্সন, সার্ভিস হোল্ডার, মানে আপনি চাকরিতে গেলে ইনকাম, না গেলে ইনকাম নেই। এগুলো হলো অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হলো যেখানে আপনি থাকবেন না, আপনার হয়ে আপনার ক্যাপিটাল থাকবে, আপনার অন্য দিক দিয়ে অ্যাক্টিভ ইনকাম করা অর্থ প্যাসিভ ইনকাম করিয়ে দিতে পারে। তাছাড়া আরো অনেকগুলো প্যাসিভ ইনকাম আছে, যেমন আপনি একটা বই লেখেন, একবার বই লিখে ছেড়ে দেবেন, পাবলিশার্স সেটা পাবলিশ করবে, সেই বই থেকে যত সেল হবে আপনি একটা রয়্যালটি পাবেন, এটা আপনার প্যাসিভ ইনকাম। একটা বই লিখে ছেড়ে দিলে সে মার্কেটে চলছে, যত বিক্রি হচ্ছে আপনি এদিক থেকে আর একটা বই লিখে ফেললেন, আগের বইয়ের ইনকামটা আপনার কাছে প্যাসিভ ইনকাম হয়ে গেল। রেন্টাল ইনকাম মানে ভাড়া, আপনার কোনো একটা জিনিস আছে যেটা আপনি ভাড়া দেন। কি ভাড়া দেন? আপনার হয়তো একটা দোকান আছে, ভাড়া দেন, কিংবা আপনার একটা গাড়ি আছে আপনি ভাড়া দেন, কিংবা একটা ফ্ল্যাট আছে আপনি ভাড়া দেন, কিংবা একটা বাড়ি আছে ভাড়া দেন। এগুলো রেন্টাল ইনকাম। এখানে আপনাকে খাটতে হয় না, আপনার টাকা দিয়ে কেনা ম্যাটেরিয়ালস কিংবা ভেহিকেলস এখানে আপনার প্যাসিভ ইনকাম করিয়ে দেয়। লেন্ডিং, অনেকে ইন্টারেস্টে টাকা খাটায়, মানে টাকা দিয়ে দিল, প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নিচ্ছে, এটাও হলো প্যাসিভ ইনকাম, এখানে টাকা আপনার হয়ে খাটছে। ডিভিডেন্ড অফ স্টক, আপনি যদি কোনো শেয়ার বাজারে শেয়ার ইনভেস্ট কিনে রাখেন, তা সেখান থেকে যেটা লাভ্যাংশ পাবেন সেটাও আপনার প্যাসিভ ইনকাম। আপনি যদি মোবাইলে একটা অ্যাপ ক্রিয়েট করেন, সেই অ্যাপটা যদি প্লে স্টোরে থাকে, সেখানে বিজ্ঞাপন চলে, তো সেখান থেকে আপনার ইনকাম। একবার অ্যাপ বানিয়ে আপনি ছেড়ে দেবেন, সেখান থেকে ইনকাম। এছাড়া আরো অনেক রকম সেভিংস থেকে ইনকাম আছে। আপনার ব্লগ, ইউটিউব চ্যানেল যারা তৈরি করে, তারা একটা ইউটিউব চ্যানেল
করে ভিডিও আপলোড করে দিচ্ছে, তারা যত ওখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসছে সেখান থেকে তারা ইনকাম করছে। এগুলো হলো প্যাসিভ ইনকাম। আর আপনার আগেও বলেছি, সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি ওগুলো আপনার অ্যাক্টিভ ইনকাম। এবার আসি আসল জায়গায়। আমি আপনার কাছে দুটো মানুষকে আমি আপনার কাছে প্রেজেন্ট করব, এবং আপনি বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন যে এই কথাটা ঠিক কি বেঠিক। অ্যাকচুয়ালি যাদেরকে উদাহরণস্বরূপ বলছি তারা আমার গ্রামেরই দুইজন ব্যক্তি, কিন্তু যেহেতু রেকর্ডিং হবে আমি কারোর নাম নেব না। সাপোজ একজন আছেন রাম, আর একজন আছেন শ্যাম। এই ছোটবেলার উদাহরণ, রাম রহিম, রাম শ্যাম যদু মধু। এই রাম আর শ্যাম, রামের 3 ছেলে, আর শ্যামেরও 3 ছেলে। কিন্তু রাম হলো ধনী আর শ্যাম হলো পুয়ার, গরিব। এই মুহূর্তে রামের কাছে যা প্রপার্টি আছে 27 বিঘা, শ্যামের কাছে প্রপার্টি আছে 2 কাঠা। এই মুহূর্তে 27 বিঘে জমির ভ্যালু আছে 6 to 7 crore। আর এই জমির ভ্যালু আছে 50,000 টাকা কিংবা 1 লাখ টাকা। হঠাৎ দেখা গেল রামের 3 ছেলে বিয়ে হয়ে গেছে, কিন্তু বৌমাগুলো মানে বউগুলো কেউ সুন্দরী না, গায়ের রং অত ফর্সা না, মোটামুটি। আর শ্যামের একটা ছেলে, নাম ধরলাম এক্স, তার বউটা খুব ফর্সা সুন্দরী। কারণ বলতে পারেন হঠাৎ কি কারণে? কারণ তো নিশ্চয়ই আছে। কারণ শ্যামের যে ছেলে ওই এক্স, সে সরকারি চাকরি করে, গভর্নমেন্ট জব। তাই তার সুন্দরী মেয়ে, গায়ের রং ফর্সা, সেরকম মেয়ের সাথে বিয়ে হয়েছে। আর এরা বেকার, কোনো কাজ করে না, শুধু বাবার টাকা বসে বসে খায়। সেই জন্য ওদের মেয়ে দেয়নি লোকে, যা দিয়েছে ওই মোটামুটি, সুন্দরী মেয়ে মানে জোটেনি। তো দেখুন, 6 থেকে 7 কোটি টাকা এই মুহূর্তে প্রপার্টির ভ্যালু আছে। সে যদি 2 থেকে 3 ভাগ করা হয়, তার এক একজন প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা করে ভাগ পাবে। কত ভাগ পাবে? 2 থেকে 2.5 কোটি টাকা ভাগ পাবে। আর যিনি গভর্নমেন্ট জব করছেন তিনি 17 বছর পরে হয়তো
1 কোটি টাকার মালিক হবে। 17 বছর পরে 1 কোটি টাকার মালিক হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মুখে মুখে বলছি। আর ডিসপ্লেটা একটুখানি ফুল স্ক্রিন করে নেবেন, তাহলে সম্পূর্ণ সব দেখতে পাবেন। কেন 1 কোটি টাকা কিভাবে হবে? ধরো আর্মির চাকরিতে, ডিফেন্সে চাকরি করে, ডিফেন্সের চাকরিতে অত পড়াশোনার দরকার হয় না, ভগবানের দেওয়া শরীর এবং শক্তি থাকলে মোটামুটি, আর ভাগ্যে থাকলে ডিফেন্সের চাকরিটা পাওয়া যায়। এখানে খুব বেশি ট্যালেন্টের দরকার হয় না, সহজেই যে চাকরি পাওয়া যায়। কারণ এই শ্যামের ক্ষমতা ছিল না তার ছেলেকে ডাক্তারি মাস্টারি এই সমস্ত পড়াবে, তো সহজেই যেটা পাওয়া যায় সেটা পেয়েছে, একটা গভর্নমেন্ট জব। সেই গভর্নমেন্ট জবে তারপর 40,000 টাকা করে মাইনে পাচ্ছে। আমি আইডিয়া করলাম এই কারণে, কারণ আমারও ওয়াই প্লাস সিকিউরিটি ছিল, কয়েকদিন আগেই উইথড্রল হলো। আমার কাছে 15 জন সিআইএসএফ জওয়ান আমাকে সিকিউরিটি দিত, তো তাদের মাইনে এভারেজ কম বেশি করে আমি তাকে বললাম যে 40,000 টাকা ধরো শুরু। তো 40,000 টাকা করে বেতন পাচ্ছে, তাহলে মাসে 40,000 পেলে বছরে হলো প্রায় 4,80,000। আমি সেটাকে রাউন্ড ফিগারে 5 লাখ ধরলাম। 17 বছর চাকরি করবে, 5 × 17 85 লাখ। কত লাখ? 85 লাখ। সেটা তো রাউন্ড ফিগারে 1 কোটি তো ধরাই যায়। 1 কোটি টাকা 17 বছর ধরে ইনকাম করবে, কোনো খরচ খরচা কিছু ধরিনি, আমি গ্রেস দিয়ে দিয়ে বলছি, কারণ ওর মাইনে বাড়বে। আমি 40,000 করে 12 মাসে 4,80,000 হয়, সেটা আমি 5 লাখ ধরলাম, এবং এটা 17 বছর চাকরি করার পরে 85 লাখ টাকা হওয়ার কথা, সেখানে আমি 1 কোটি টাকা ধরলাম গ্রেস দিয়ে দিয়ে। 1 কোটি টাকা ইনকাম করবে। আর 17 বছর পরে এই 6 কোটি টাকার 7 কোটি টাকার ভ্যালু কিন্তু অটোমেটিকলি 20-21 কোটি টাকা কিন্তু হয়ে যাবে। 20-21 কোটি টাকা কিন্তু হয়ে যাবে। এ 1 কোটি টাকা কামাচ্ছে 17 বছরে, আর প্রপার্টির ভ্যালু হয়ে যাচ্ছে 21 কোটি টাকা। কিন্তু সুন্দরী বাবারা, মানে সুন্দরী মেয়ের বাবারা, মেয়ে কিন্তু চাকরিদার ছেলেকেই দেবে, বেকার ছেলেকে দেবে না। কারণ সে জানে যে চাকরি পাওয়া মানে, সরকারি চাকরি পাওয়া মানে তার মেয়ের জীবন একেবারে সরল রেখার মতন চলবে, কোনো রকমের দুঃখ কষ্ট আসবে না, জামাই স্বাচ্ছন্দ্যে তার মেয়েকে রাখবে। সেই জন্যে রিস্ক নিতে চাননি, সরকারি চাকরি করা ছেলেকে বাবা মেয়ে দিয়েছে। কিন্তু যে ব্যক্তি সরকারি চাকরি করছেন তার উপর ভরসা করে, আমার নিজেরও একটা মেয়ে আছে 4 বছরের, আমি আমার মেয়েকে কত ভালোবাসি, আমিও চাইবো আমার জামাই ঠিক হোক। তো কত বিচার বিচক্ষণ করে সরকারি চাকরি করা ছেলের হাতে মেয়ে দেওয়া হলো। ভুল বাবা করেনি, ভুল করছে শ্যামের ওই ছেলে যে চাকরি করেছে। কারণ তিনি জয়েন করেছে চাকরি জয়েন করার পরে প্রথম 6 মাস ট্রেনিং পিরিয়ড। তো 6 মাসে ধরুন ট্রেনিং পিরিয়ডে আমি 30,000 টাকা করে ধরলাম। 30,000 টাকা করে ধরার পরে 6 মাসে ট্রেনিং, 1,80,000 টাকা নিয়ে ট্রেনিং থেকে ফিরছে, অটোমেটিকলি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে 1,80,000 টাকা প্রথম ইনকাম ট্রেনিং পিরিয়ডে। 1,80,000 টাকা এসছে ট্রেনিং থেকে ফিরে, 1,80,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে। প্রথমে ওই
এক্স হবে ট্রেনে, যে আমি বাড়ি গিয়ে প্রথমে একটা বাইক কিনবো। কারণ আমি যখন পাইনি তখন আমি দেখেছি অমুকের ছেলে বাইক নিয়ে আমার সামনে দিয়ে যায়। আজকে আমি চাকরি পেয়েছি, আমার একটা ইজ্জত। আর আমি চাকরি পেয়েছি এত কষ্ট করে, আমি কেন আমার বাইক কিনবো না, বাইক চলবো না? তো প্রথমে কেনা হবে একটা বাইক। মোটামুটি তো আবার প্লাটিনা কিংবা ডিসকভারে হবে না, যেহেতু আমি আর্মির চাকরি করি, সরকারি চাকরি পেয়েছি। মানে ভালো বাইক, ন্যূনতম অ্যাপাসি, আর উপরে গেলে আইসার মোটরের বুলেট, রয়্যাল এনফিল্ড। আমি ন্যূনতম ধরলাম 1,30,000 টাকার, 1,35,000 থেকে 40,000 টাকা এখন অ্যাপাসি গাড়ির দাম। তো কেউ তো আর ক্যাশ টাকায় কিনবে না। 1,35,000 টাকা থেকে হয়তো 60,000 টাকা ডাউন পেমেন্ট হয়ে গেল গাড়ি। এবার কি, গাড়ির যা কেনা হয়েছে তো গাড়ির তেল ভরতে হবে তো, আর তেলের দাম তো জানেন আপনি। মোটামুটি এর পিছনে আরো 10,000 টাকা তেল যাবে। 10,000 বেশি বললাম, আরো অনেক খরচা আছে বলে দিচ্ছি। তারপরে এতদিন কিপ্যাড মোবাইল ব্যবহার করতাম, কিপ্যাড মোবাইলে আর চলে? আমি একজন সরকারি চাকরি করি, এখন আর চলবে না। একটা দীর্ঘদিনের আমার আশা ছিল যে চাকরি পেলে একটা ভালো মোবাইল কিনবো। ভালো মোবাইল বলতে গেলে আইফোন তো অনেক বেশি দাম। আমিও জানতাম না এত আইফোনের এত বেশি দাম। যখন কিনলাম তখন বুঝলাম যে প্রায় 1,00,000 টাকার কাছাকাছি দাম। তো আইফোন না হোক, ন্যূনতম OnePlus না হোক, স্যামসাং, যেহেতু সরকারি চাকরি করি, মোটামুটি 25 থেকে 30,000 টাকার একটা মোবাইল কিনতেই হবে, নইলে ইজ্জত থাকবে না। হয়ে গেল। তারপরে চাকরি পেয়েছি, যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে অ্যাথলেটিক ক্লাবে ছিলাম কিংবা দৌড়াতাম, একসাথে এক্সারসাইজ করতাম, তারা চাকরি পায়নি, আমি পেয়েছি। আমি যখন ফিরবো, বন্ধু বান্ধব বলবে মাল খাওয়াও, মানে মদ খাওয়াও, মদ খাওয়াতে হবে বন্ধু বান্ধবদের, তার জন্য 5,000 টাকা খরচা আছে। তারপরে স্কুলে যে মেয়েটার ভালোবাসতাম, যাকে পছন্দ হতো, বেকার ছেলে, গরিব মানুষের ছেলে, আমাকে পাত্তা দিত না, কিন্তু আজকে আমি চাকরি পেয়ে গেছি। মানে কি, আজকে আমাকে পাত্তা দেবে, মেয়েটাও পাত্তা দেবে, এই কারণে, কারণ মেয়ের বাবাও আর আপত্তি করবে না। তো গাড়িতে তেল ভরে, নতুন নতুন ড্রেস পরে সেখানে আমরা এন্টারটেন করব। সেখানেও 5,000 টাকা খরচা আছে গার্লফ্রেন্ডে গিফট দিতে। তারপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, কারোর আমি কাকা হই, কারোর আমি মাসির ছেলে হই, কারোর আমি ভাগ্নে হই, সবাইকে মোটামুটি গিফট টিফট দিতে হবে। সেখানে দেখা গেল আরো 10,000 খরচা আছে। তারপরে আরো খরচা আছে, যেহেতু আমি সরকারি চাকরি করি, সমাজের প্রতি, আমার ধর্মের প্রতি আমার দায়বদ্ধতা আছে। সেখানে আমাকে পুজোর চাঁদা দিতে হবে অনেক বেশি টাকা। আরো অনেক রকমের সাহায্য, সেখানে আরো 2-5,000 টাকা খরচা হবে। তারপরে বাকি বললাম, বাবা এতদিন ভাঙা ঘরে ছিলাম, ভাঙা ঘরে থাকার পরে এখন আর ভাল লাগছে না, এখন চাকরি পেয়েছি, তুমি এক কাজ করো, তুমি এই 60-70 হাজার টাকা বিল্ডার্সের দোকানে দাও, দিয়ে ইট ফিট নিয়ে এসো, ঘর বানিয়ে দাও, ঘর বানানো শুরু করে দাও। দেখা গেল 1,80,000 টাকা নিয়ে এসে 2,00,000 টাকা খরচা করে ছেলে আবার চাকরিতে ফিরছে। আর এই বাইকের ইএমআই বাড়লো, বিল্ডার্সের দোকানে বাড়লো। বাইক যখন ছেলে থাকবে না তখন বাবা বের করে চালাবে, অ্যাক্সিডেন্ট হবে। এদিকে মোবাইল হাত থেকে পড়ে যাবে, ডিসপ্লে ভাঙবে, ডিসপ্লেতে 10,000 টাকা। এই করে দেখা গেল প্রত্যেক মাসে ছেলে ইনকাম করছে, আর ইএমআই, লোন লোন লোন। 17 বছর চাকরির পরে হাতে শুধু কি আছে, 17 বছর ধরে চাকরির পরে হাতে শুধু আছে পিএফ এর টাকাটা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, যেটা সরকার কেটে নিয়েছিল।
বড়লোক হওয়া আর হলো না। দেখুন, অনেকে ভাবছেন যে এত গল্প করছে কেন, কিন্তু এগুলোই আমরা করি। এইগুলোকে কি বলে জানেন? এগুলোকে বলে, যা ইনকাম করছি সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এগুলোকে বলে লাইবিলিটিস, অর্থাৎ বাংলায় যাকে বলে দায়। আরো একটা জিনিস আছে, সেটা হলো অ্যাসেট, যার বাংলা অর্থ হলো সম্পদ। এই 1,80,000 কিন্তু অন্যভাবে কিন্তু ব্যবহার করা যেত, তাতে এই জিনিসগুলো সবই হতো একটু লেটে, কিন্তু আমার 1,80,000 টাকাও থাকতো, সাথে সাথে আমার মাসে মাসে প্যাসিভ ইনকাম হতো। আজকে যদি 1,80,000 টাকায় বাইক না কিনে যদি একটা টোটো কিনে কাউকে ভাড়া দেওয়া হতো, একটা ড্রাইভার দেখে যদি টোটোকে ভাড়া দেওয়া হতো, যদি একটা দোকান তৈরি করে যদি সেটাকে ভাড়া দেওয়া হতো, যদি ওটাকে বাবাকে দিয়ে যদি লেন্ডারকে দিয়ে যদি ইন্টারেস্ট খাটানো যেত, তাহলে কিন্তু এই সবগুলো সবই পূরণ হতো। লাইবিলিটি যেগুলো কোনো ইনকাম নেই, শুধু দায় বাড়াচ্ছে, আমরা অনেকেই করি যে যে কোনো সময় টাকা এলে আমরা এটা করব, ওটা করব, এটা করব, এটা করব, কিন্তু আমরা কোনো রকমে অ্যাসেটের দিকে আমরা নজর দিই না। আজকে দেখুন, আপনার অ্যাসেট যদি আপনি তৈরি করেন, তো অ্যাসেট থেকে অ্যাসেট, অ্যাসেট থেকে অ্যাসেট, অ্যাসেট থেকে অ্যাসেট, আপনার একটা সময় 20 দিক দিয়ে ইনকাম আসবে। আপনি একা মানুষ, একসাথে 20 জায়গায় যেতে পারবেন না, 2 জায়গায়ও যেতে পারবেন না, কিন্তু আপনার অ্যাসেট একসাথে 20 জায়গায় কিন্তু খাটতে পারে, আপনার ইনকাম করিয়ে দিতে পারে। তো আমরা সবাই কি করি? আমরা সবাই লাইবিলিটিজ। আপনারা অনেকে ভাবছেন যে স্যার এই সমস্ত শখ কি জীবনে পূরণ করব না? অবশ্যই করবেন, আমিও করি। আমি এখন আমার স্করপিও গাড়িতে চড়ি, 2-3 জায়গায় বাড়ি আছে, আইফোন ইউজ করি, আমি যেটাতে ট্রেনিং করাচ্ছি সেটাও আপনার আইম্যাক, যেটাতে আমি দেখছি সেটাও হলো আইপ্যাড, যে ফোনে কথা বলি সেটাও আইফোন 12। কিন্তু প্রথমে যদি আমি আমার ইনকামটা এইভাবে যদি লাইবিলিটিজের মধ্যে রাখতাম, তাহলে কিন্তু আজকে আমাকেও কিন্তু এমন চুষতে হতো। তো বিষয় হলো সেটা, ইনকাম অনেকে করেন কিন্তু ম্যানেজমেন্ট করতে পারেন। আপনারা অনেকে ভাবছেন এর সাথে শেয়ার মার্কেটের সম্পর্ক, এর সাথেই শেয়ার মার্কেটের প্রচুর সম্পর্ক। মোটামুটি আমার মাতব্বাড়ি এবার বন্ধ, এবার আপনাদের মাতব্বাড়ি শুরু। আপনারা স্পিকার অন করবেন, কথা বলবেন, প্রশ্ন করবেন, ভালো না লাগলে গালাগালি দেবেন, কিন্তু এটা কিন্তু স্টক মার্কেটের ট্রেনিং নয়। কারা কারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করুন। সুখেন পাল, একটু স্পিডে করবেন। সুখেন পাল, বিপ্র সবার স্পিকারটা একবার আনমিউট করে দাও। হ্যালো, সুখেন পাল বলুন। হ্যাঁ স্যার বলুন। স্যার মোটামুটি এখন এই মুহূর্তে কিছু জানার নেই, মোটামুটি আপনি বেসিক বললেন, এখনো তো এই বিষয়ে যাওয়া হয়নি, যার জন্য যেটা বললেন। হ্যাঁ, হ্যালো। যেটা বললাম সেটার বিষয়ে কি কোনো আপত্তি আছে আপনার? না 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 স্যার, আপনি মোটামুটি যা কথা বলেছেন এটা কথাগুলো একদমই সঠিক। মানে আমি শুনছিলাম, ভালো লাগছিল কথাগুলো বেশ। মানে আমরা যেগুলো আচ্ছা, দৈনন্দিন জীবনে ভাবি না, ভাবনা চিন্তা করি না, মানে ভাবনা চিন্তার এখতিয়ারের বাইরে রাখি, সেই সমস্ত বিষয়গুলো আপনি আলোচনা করলেন, বেশ ভালো লাগলো। শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। স্যার আপনি যে কথাগুলো বললেন সবই তো শুনলাম। তা ব্যাপার হচ্ছে ওগুলা যদি মানে মেনটেনেন্স যদি করা হয়, আপনি যেটা বললেন যে এগুলো করা যাবে না,
ওগুলো যদি না করা হয় তাহলে তো একটা গিফটের একটা উচ্চ মানে ভালো একটা সার্টিফিকেট পাওয়া যাবে তো। মানে সবাই তো কিছু গিফটে একটা বলবে এটা, সবাই তো গিফটে বলবে, তখন কি করবে? না না, কিপ্টে বলিনি আমি। আপনি কিপ্টে হবেন কেন, আপনি ম্যানেজমেন্ট করবেন যে সময়টা হ্যাঁ, আপনার মানে বিনোদন করার সময়, অবশ্যই করবেন। আপনি কিপ্টে হবেন কেন? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কখনো কিপ্টেমি হয় না। জি সেটাই সেটাই। এখন হ্যালো ব্যাপার স্যার। হচ্ছে এটা ম্যানেজ কিভাবে করা যায়। ম্যানেজ কিভাবে করা যায় সেগুলোই তো আমরা শিখবো। হ্যাঁ, সেই জন্য অপেক্ষা করে বসে আছি। শিব চক্রবর্তী, হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে কেতাবগুলো দেখালেন ওইগুলো মানে পাওয়া যাবে কোথায়? এগুলো তো আমাদের নিজেদের কন্টেন্ট। এগুলো আপনারা যে মোবাইল অ্যাপস আছে, এই মোবাইল অ্যাপসের মধ্যে আপনারা পাবেন। আমাদের বলতে পারবেন মোবাইল দু একটা? অ্যাপস কে ইনস্টল করেননি, যারা ইনস্টল করেননি আমি করিনি স্যার। তারা প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে অটল ট্রেড এফোর্ট অ্যাপ ইনস্টল করুন। অ্যাপ ইনস্টল করার পরে ওখানে আমরা ব্যাচ কোড অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ব্যাচ কোড দিয়ে হ্যাঁ অ্যাড করুন। দেখুন কিভাবে অ্যাড করতে হয়, তার ভিডিও আমরা দিয়েছি গ্রুপে। হ্যাঁ স্যার, দেখেছি দেখেছি। ওগুলো করে নেন, সবই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা স্যার, Sure, আমার একটা thanks. কথা ছিল। বলুন। হ্যালো, বিশ্বজিৎ বলছি ত্রিপুরা থেকে। হ্যাঁ বলুন। আমরা যে এই যে ক্লাস আছেন, দেখা যাচ্ছে যে ভিডিওগুলি রেকর্ড হচ্ছে, সেই রেকর্ডেড ভিডিওগুলি কি পাওয়া যাবে পরে? অবশ্যই পাওয়া যাবে, এখনো সবাইকে বলছি যে রেকর্ডেড হ্যাঁ ভিডিও আপনারা পেয়ে যাবেন। এর হ্যাঁ হ্যাঁ। মধ্যেও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে অটল ট্রেড এফোর্ট, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউব আচ্ছা আচ্ছা চ্যানেলেও পাবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? স্যার আর আমি দেখেছি আপনার চ্যানেলটি আজ সার্চ করি। ওকে। স্যার। হ্যালো। হ্যালো। হ্যালো স্যার। বিপ্র, সবার ভিডিওটা কিভাবে অন করা যায় হ্যালো স্যার। বলুন। হ্যালো। হ্যালো, কুচবিহার থেকে বলছেন স্যার? বলুন। আজকে ক্লাসটা তো ভালোই লাগলো, তো পরবর্তীতে আবার ক্লাস কবে হবে? সোমবার। সোমবার, টাইম এটাই? কালকে জামাই ষষ্ঠীর ছুটি, তারপর সোমবার আচ্ছা দিনে আবার ক্লাস। স্যার, ট্রেনিংটা সোমবার হবে কি না? হবে আমি তো, তো বললাম নতুন, তো আমি এর জন্যই বলছিলাম। একদম সবাই নতুন। নতুন। যাই হোক, আমি একদম নতুন, 1 মাসও হয়নি ডিমের অ্যাকাউন্ট আচ্ছা। খুলে। একটু যদি ইন্ডিয়ান ভালো। ইউটিউবার। আচ্ছা। ইন্ডিয়ান ইউটিউবার বিপ্র, ওকে হোস্টিং করে দাও। আমি আরিফুল হক খান, আরিফুল হক খান স্পিকার অন আছে, আপনি বলুন। যাদের কাছে কোনো প্রশ্ন নেই তারা হাত তুলবেন না অযথা। হ্যাঁ স্যার, আপাতত এখন কিছু কোশ্চেন নেই। এই বিষয়ে জানার খুবই আগ্রহ আছে। আমি একটা স্টুডেন্ট, গ্রাজুয়েশন লেভেলে। শিখি, ভালো লাগছে বেশ। থ্যাংক ইউ স্যার। শুনতে পাচ্ছি না দিলবার। হ্যালো। থ্যাংক ইউ বললে না গালাগালি দিলে? না স্যার, থ্যাংক ইউ বললাম, কারণ কোর্সটা করার জন্য খুবই আগ্রহী ও ছিলাম আমি। আচ্ছা, আমি শুনলাম অন্য কিছু শুনলাম। ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন আপাতত কোনো কোশ্চেন নেই। দেবজ্যোতি মন্ডল। হ্যালো, হ্যালো স্যার, শুনতে বলুন। পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেবজ্যোতি মন্ডল বলছি। জয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার, বলুন। আমি হ্যাঁ আমি জানতে চাইছি যে এইখানে যে স্টক মার্কেটের যে ট্রেডিংটা, এই ট্রেডিং এর মধ্যে আমি কোনো একটা মানে কোম্পানির শেয়ার কিনতে চাই। দেখা গেল সেটা বিভিন্ন জিনিস, যে কোনো কোম্পানি হতে পারে।
যেটা আমি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে চাই। এরকম কি কোনো জায়গা আছে যে আমার প্রত্যেকদিন মার্কেট আপ ডাউন এরকম কোনো বিষয় আমার নয়? বিষয়টা দেখা গেলো আমি কোনো জায়গায় 500, 2000, 1000 সেটাই বা সেটাই 2 লাখ বলছি টাকা আমি ইনভেস্ট করে দাদা, রেখে আপনার দিলাম। এই প্রশ্ন হ্যাঁ, সেটাকে আমি লং সম্পূর্ণ টাইমের যে ক্লিয়ার সময় হবে। সেই, হ্যাঁ সেরকম কোনো কিছু এই কি সাইড প্রশ্ন এখানে আপনার আছে? কাছে আমি বলছি, আপনি শুনুন। এই প্রশ্ন এবং এই ধরনের যত ধারণা সবই স্পষ্ট হবে আর 2-3টে ক্লাস যাওয়ার পরে। ঠিক আছে? এখানে সব হয়। সব থেকে বেশি যেটা হয় সেটা হলো মানুষ খুব দুঃখী হয়। কারণ দুঃখী হওয়ার মেন যে কারণগুলো আছে সেটা হলো ল্যাক অফ নলেজ, আপনাদের জ্ঞানের অভাব এই বিষয়ে। আর দ্বিতীয় হলো ইমোশনাল এবং সাইকোলজিক্যাল যে কন্ট্রোলগুলো আপনার প্রতি আপনার থাকতে হবে সেগুলো থাকে না। তো তার জন্যই মানুষ সব থেকে বেশি দুঃখী হয়। আমি আপনাকে বলছি যে যদি আপনি সঠিকভাবে শিখে সঠিক ধারণা নিয়ে আপনি যদি এখানে ইনভেস্ট করেন তো এখানে আপনি সুখী হবেন, আপনার মুখে হাসি ফুটবে। ঠিক আছে? কিন্তু যদি মনে করেন যে ইনকাম করার জন্য শিখছি তাহলে আপনি লুজার হবেন। আর যদি আপনি মনে করেন যে আমি শিখছি কিছু জানার জন্য, তাহলে আপনি গেনার হবেন। মাথা থেকে ইনকাম করার চিন্তাটা এখন আপাতত সরিয়ে দিন, একেবারে সরিয়ে দিন যে আপনি কোনো ইনকাম করবেন না মার্কেট থেকে। মার্কেটে শুধু আপনি শিখবেন। আর আমিও বলছি আপনাদেরকে শেখাতে এসেছি, আমি আপনাদেরকে শেখাতে এসেছি। যদি আপনারা শিখতে পারেন ইনকাম করতে পারবেন। আর যদি আপনাদের মধ্যে যদি লোভ থাকে এখনই ইনকাম এখনই করতে হবে, তাহলে কিন্তু আপনি যেটুকু টাকা সঞ্চয় করে এখানে দেবেন সেটুকুও জিরো হবে। সাবধানে। সবার মানসিকতাটা এখন শেখার জন্য হোক। সুভাষিস পরামানিক, ওই সর্বশিস পরামানিক। হ্যালো, বলুন। বলছি যে স্যার, যে আমি মানে আমার একটা অন্য জায়গায় ডিম্যাট অ্যাকাউন্ট আছে। তো অ্যাকচুয়ালি আমি জানতাম না ব্যাপারটা কি। মানে অ্যাকচুয়ালি আমরা একটা দালালের মারফতই সেখানে খুলি অ্যাকাউন্টটা। খুলে এবারে মানে উনি একটা পার্সেন্টেজ নিত। এবারে তো আমাদের ট্রেড বলে দিত, কখনো কখনো লস যেত, মানে বেশিরভাগটাই লস করেছি। এবারে আমার পরে আমি দেখলাম যে আমি কিচ্ছু জানি না, মানে একদম মানে জিরো। তো সেই জন্যই আমি ওই ডিম্যাট অ্যাকাউন্টটা আমি মেল ফেল দিয়ে বন্ধ করেছি। আমি বলি না, আগে আমি শিখবো, আগে জানবো, তারপরেই এই লাইনে। হ্যাঁ, তো সেই জন্য আপনার কথা বন্ধ করে দিয়েই বলছি, কারণ আমার 9টা 15 থেকে একটা ক্লাস আছে। তো অলরেডি আমি 2 মিনিট লেট করে ফেলেছি। আপনাদের আমি বুঝতে পেরেছি, আপনি শিখুন। আপনি যে কথা বলছিলেন আমি থামিয়ে বলছি যে আপনি শিখুন। শেখার পরে ডিসাইড করবেন যে এই মার্কেট অ্যাকচুয়ালি আপনার জন্য সুইটেবল কি সুইটেবল না। আপনি মার্কেটের জন্য এলিজিবল কি এলিজিবল নয়। ঠিক আছে? মার্কেটে আপনি কমফোর্টেবল কি কমফোর্টেবল নয়, সেটা আপনি নিজে ডিসাইড করবেন। কারণ টাকা আপনার, বুদ্ধি আপনার। আমি আপনাকে সহযোগিতা করতে পারি শুধু শিখিয়ে দেওয়ার জন্য। সৌরভ বাগ আছে, কৌশিক মন্ডল আছে, বাকি আছে দুজনের কাছে আমি মানে 30 সেকেন্ড কথা বলেই ছেড়ে দেবো। সৌরভ বাগ, কৌশিক মন্ডল। হ্যালো। হ্যাঁ, কৌশিক হ্যালো স্যার। মন্ডল। হ্যাঁ স্যার, যেহেতু আজকে সময় শেষ আর কিছু বলতে চাইছি না কোশ্চেন। আপনার ক্লাসটা খুবই ভালো লেগেছে। সামনে 59 দিন তো অনেক কিছুই শিখতে পারবো, তখন অনেক কোশ্চেন করতে পারবো। ঠিক আছে স্যার। একদম। এবার সবাই একবার নিজের ভিডিওটা অন করার চেষ্টা করুন তো। ধন্যবাদ সবাইকে। সোমবার দেখা হচ্ছে আপনাদের সাথে আবার সঠিক টাইমে, মানে